তো অবশেষে আমরা রেসলম্যানিয়াতে সিএম পাং ভার্সেস রোমান রেন্স ভার্সেস সেথ রলিন্সের ম্যাচটা দেখতে পেতে চলেছি। তার কনফার্মেশন আজকের আমরা পেয়ে গেলাম। আর ফাইনালি আমাদের ওটিসি বা বলা ভালো হবে যে ওয়াইটিসি রোমান রেন্সেরও রিটার্ন হয়ে গেছে, যেমনটা আমরা এক্সপেক্ট করেছিলাম। আর আজকের পুরো মানডে নাইট ড্রতে কী দেখতে পেলাম আর ভবিষ্যতে কী হতে পারে সেটা নিয়ে আমরা ডিটেলে আলোচনা করব। আর তাছাড়া একটা অনেক বড় প্রশ্ন হচ্ছে যে এই যে রোমান রেন্সটা এসছে এ কি হিল নাকি ফেস, কারণ এইটা নিয়ে একটু অনেকের মনে প্রশ্ন আছে যে রোমান রেন্স এখন হিল না ফেস, কারণ রোমান আজকের যেভাবে রিটার্ন করেছে সেইভাবে দেখে অনেকেরই মনে হতে পারে যে সে একজন হিল সুপারস্টার। তো আদৌ সেটা সত্যি কিনা সেটার ব্যাপারেও কথা বলা যাবে। এছাড়া আরও বেশ কয়েকটা নিউজও রয়েছে। তো সবার প্রথমে আজকের মানডে নাইট ড্রতে আমরা দেখতে পাই জে উসো ভার্সেস গ্রেসন ওয়ালারের মধ্যে ম্যাচ, যেখানে অফকোর্স সেখানে খুব সহজেই জে উসো জিতে যায়। ম্যাচ শেষ হয়ে যাওয়ার পর এখানে অস্টিন থিওরি অ্যাটাক করে, কিন্তু জে উসো একাই দুজনকে দেখে নেয়, কিন্তু তারপরে প্রত্যেকবারের মতো গান্থার এসে স্লিপার হোল্ড লাগিয়ে দেয় আর তারপর জে উসোকে ধুয়েও দেয়। তো এটা নিয়ে ফ্যান্সদের তেমন কোনো রিয়াকশান দেখতে পাচ্ছি না। এতদিন তো শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে জে উসোকে হেট করা হতো, কিন্তু এখন দেখছি এরিনাতেও কিন্তু জে উসোর সাপোর্ট অনেক কমে গেছে। আগে যেমন জে উসোর এন্ট্রান্সের সময় সকলে হাত ওপর নিচে করতো, ইট করতো, সেটা কিন্তু প্রায় বলতে পারো 50% কমে গেছে। আগের মতো আর কেউ এটা এনজয় করছে না। তো মনেও তো হচ্ছে যে এবারে ধীরে ধীরে এটা ফ্যান্সদেরকে প্রচণ্ড বোর করতে শুরু করে দিচ্ছে। আর প্রত্যেক সপ্তাহে আমরা একই জিনিস দেখতে পাচ্ছি। তবে এখান থেকে দেখার বিষয় হচ্ছে যে ঠিক আছে, এখানে ফ্যান্সদের তেমন ইন্টারেস্ট তো নেই, কিন্তু প্রত্যেক সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে গান্থারকে আপার হ্যান্ড দেওয়া হচ্ছে। আর ডাব্লিউডাব্লিউর ফরম্যাট তো তোমরা জানো, যাকে আপার হ্যান্ড দেওয়া হয় সেই রেসলম্যানিয়াতে গিয়ে হারে। তো এখানে গান্থারের হারার চান্সটা একটু বেশি লাগছে আমার রেসলম্যানিয়াতে। আর আমরা লোগান পল আর এজে স্টাইলস সেগমেন্টটাও দেখতে পেলাম, কিন্তু যেমনটা আশা করেছিলাম তেমনটা তো হয়নি। আমরা আশা করেছিলাম যেখানে এজে স্টাইলস এসে লোগান পলকে কল আউট করবে, যেমনটা অ্যাডভার্টাইজ করা হয়েছিল, কিন্তু দেখতে পেলাম ঠিক তার উল্টোটা। এখানে প্রথমে লোগান পল আসে, এসে প্রথমে ক্রাউডের একটু বেইজ্জতি করে, তারপরে আমরা এটা দেখলাম যেখানে কোডি রোডস আর রককে নিয়েও কথা বলে। এখানে লোগান পল বলে যে কোডি রোডস প্রচণ্ড বোকা, রকের অফারটা অ্যাকসেপ্ট করে নেওয়াই তার উচিত ছিল। যদি লোগান পল হতো তাহলে সে কিন্তু সেটাই করতো। আর জন সিনার 20 বছর সময় লেগে গেল এটা বুঝতে যে ভালো মানুষ হয়ে আজকালকার দুনিয়াতে কোনো কাজ নেই, বা যে যত খারাপ হবে সে তত ভালো থাকবে। তো দেখতে গেলে লোগান পল তো ঠিক কথাই বলেছে, কিন্তু তারপরে এখানে আমরা দেখতে পেলাম যে রিং সাইডে একজন কোনো হয়তো সেলিব্রিটি হবে, আমি তো তাকে চিনি না, কিন্তু মনে তো হলো খুব ফেমাস একজন লোক। তবে এর মুখ দেখে কেমন জানি না মনে হচ্ছে যে আমি একে এর আগেও ডাব্লিউডাব্লিউতে একবার রেসলিং করতে দেখেছি। তো আমি ভুলও হতে পারি, কিন্তু মুখটা দেখে তো ওরকম চেনা চেনা লাগছে। তবে যাই পারে হোক, এখানে তার সাথে একটু প্রবলেম হয়ে যায়, লোগান পল তার উপর অ্যাটাকও করে, কিন্তু সেভ করার জন্য এখানে এজে স্টাইলস চলে আসে। আর এখান থেকে আরেকটা জিনিস কনফার্ম হচ্ছে যে আমরা রেসলম্যানিয়াতে এজে স্টাইলস ভার্সেস লোগান পলের মধ্যে একটা ম্যাচ দেখতে পেতে চলেছি। আর আজকের আমরা রে মিস্টেরিও আর ড্র্যাগন লি ভার্সেস নিউডের মধ্যেও ম্যাচ দেখতে পেলাম। এই ম্যাচের লাস্টের দিকে তো মনে হচ্ছিল যে রে মিস্টেরিওর টিম জিতে যাবে, কিন্তু ঠিক সেই সময় মাস্ক পরে একজন ব্যক্তি এসে এদের উপর অ্যাটাক করে দেয়। প্রথমে তো আমি ভেবেছিলাম যে এটা পেন্টার ভাই রে ফিনিক্স হতে পারে, কিন্তু দেখলাম যে মাস্কটা একটু আলাদা, শরীরের স্ট্রাকচারটাও একটু অন্যরকম। তো আমরা তো এটা বুঝতে আর বেশি কষ্ট হলো না এটা হচ্ছে চ্যাড গেবাল। মানে শরীরের স্ট্রাকচার, চাল চলন, সব কিছু অঙ্গভঙ্গি একদম হুবহু চ্যাড গেবেলের মতোই ছিল। আর সে এখানে সুপ্লেক্সও লাগায়, এটা তো চ্যাড গেবেলের রিমুভ। আর জাল্লা বুঝে এখানে নিউডে জিতে যায়। তারপরে দেখলাম যে সিকিউরিটি গার্ডরা তাকে নিয়ে চলে গেল। তারপরে আমরা ব্যাকস্টেজ থেকে দেখতে পেলাম যেখানে চ্যাড গেবেল একটা কালো হুডি পরে দাঁড়িয়ে আছে, তার সাথে ইন্টারভিউ হচ্ছে। আর এখানে তাকে জিজ্ঞেস করা হলো যে সে কি ওইখানে মাস্ক পরে এসে রে মিস্টেরিও আর ড্র্যাগন লির উপরে অ্যাটাক করেছিল, কিন্তু সে সেখানে সেই কথাটা অস্বীকার করে। সে বলে যে আমি অ্যাটাক করিনি। তো আমরা তো ভাবছিলাম যেখানে চ্যাড গেবেল মিথ্যে কথা বলছে, কিন্তু তারপরে দেখতে পেলাম যে সিকিউরিটির লোকরা সেই মাস্ক পরা লোকটা যে অ্যাটাক করেছিল তাকে ধরে নিয়ে যাচ্ছে চ্যাড গেবেলের সামনে দিয়ে। তো এইটা একটু কনফিউজিং জিনিস হয়ে যাচ্ছে, কারণ যাকে আমরা দেখেছিলাম সেটা তো নিঃসন্দেহ চ্যাড গেবেল ছিল। এখানে চ্যাড গেবেল হয়তো কোনো একটা গেম খেলছে, চ্যাড গেবেল হয়তো তার যে জামা কাপড় ছিল সেটা অন্য কাউকে পরিয়ে দিয়ে দেখাচ্ছে যে দেখো আমি তো অ্যাটাক করিনি, কারণ সবাই জানে যে এটা কে ছিল। তো আমার মনে হচ্ছে ডাব্লিউডাব্লিউ এখানে বেশ একটা ইন্টারেস্টিং স্টোরি লাইন বিল্ড করেছে। এইটা বেশ আমার তো বেশ ভালো লাগছে। এটা একটু ইউনিকও বলতে পারো, লুচাডোরের একটা ইউনিক স্টোরি লাইন। আর চ্যাড গেবেল একদম লুচাডোরের এগেনস্টে। হয়তো রেসলম্যানিয়াতে এই স্টোরি লাইনের মধ্যে দিয়ে আমরা একটা বেশ ভালো আউটকাম দেখতে পাবো। আর আমার মতো মনে হচ্ছে এই স্টোরি লাইনের মধ্যেই আমরা পেন্টাগনের ভাই রে ফিনিক্সকেও ডেবিউ করতে দেখতে পাবো। আর আমরা আজকে শোতে কোডি রোজকেও দেখতে পাই। এখানে কোডি রোজ জন সিনার এগেনস্টে প্রোমো কাট করে। আশা করেছিলাম যে এটা ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে যেহেতু শো হচ্ছে ডাব্লিউডাব্লিউ এই শোটাকে বড় বানায়, তো কি এখানে আমরা কোনো সারপ্রাইজ দেখতে পাবো, জন সিনা কি এখানে একটা সারপ্রাইজ অ্যাপিয়ারেন্স করতে পারে, কিন্তু না, সেরকম কিছুই আমরা দেখতে পাইনি। এখানে কোডি রোজ জাস্ট এটা বলে যে জন সিনা এখানেও নেই। আর কোডি রোজের বেসিক কথা হচ্ছে যে
জন সিনার টাইম এখন ওভার হয়ে গেছে, এখন কোডি রোডস হচ্ছে ক্যাপ্টেন এখনকার যুগের, সে বলতে পারো ফেস। আর জন সিনার টাইম ওভার হয়ে গেছে। রেসলমেনিয়াতে জন সিনার কাছে শেষ চান্স রয়েছে 17 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়ার, কিন্তু সে ভুল রাস্তা বা বলতে পারো খারাপ রাস্তা বেছে নিয়েছে, আর কোডি রোডস জন সিনাকে রেসলমেনিয়াতে হারিয়ে দেবে। তো এটাই হচ্ছে বেসিক জিনিস। কোডি রোডসের প্রোমোর মূল বিষয়বস্তুটাই এটাই ছিল। আর পরের সপ্তাহে যে মানডে নাইট ডট হবে সেখানে তো জন সিনা অফিসিয়ালি অ্যাডভার্টাইজ রয়েছে, আর সেখানে ডাব্লিউডাব্লিউই জন সিনা আর কোডি রোডসের একটা ফেস অফ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। আর যেমনটা আশা করেছিলাম যে রিয়া রিপ্লিকে টাইটেল পিকচারে আনা হবে, তো সেটারই আমরা সূত্রপাত দেখতে পেলাম। এখানে রিয়া রিপ্লি তো ডেফিনেটলি ট্রিপল থ্রেট ম্যাচ বানাবে এই ওয়ার্ল্ড টাইটেল ম্যাচটাকে। আর এখানে দেখতে পেলাম যে রিয়া রিপ্লি আর বিয়াঙ্কা ব্লেয়ার নিজেদের মধ্যেই তর্ক করতে ব্যস্ত। ইয়ো স্কাইকে খুব একটা কেউ পাত্তা দিচ্ছে না, কিন্তু সে হচ্ছে চ্যাম্পিয়ন, তো ইয়ো স্কাইটা খুব গায়ে লাগে, আর সে রিয়া রিপ্লি আর বিয়াঙ্কা ব্লেয়ার দুজনকেই চাপড় মেরে ফেলে দেয়। তো এখান থেকে তো পুরোপুরি কনফার্ম যে আমরা ট্রিপল থ্রেট ম্যাচ দেখতে পেতে চলেছি। আর এই তিনজনের মধ্যে সারপ্রাইজিংলি যে চ্যাম্পিয়ন সে কিন্তু আন্ডারডগ হয়ে রয়েছে, যারা চ্যালেঞ্জার তারা কিন্তু প্রচণ্ড স্ট্রং। আর ফাইনালি মেন ইভেন্টে আমরা যে ম্যাচটার অপেক্ষা ছিলাম, সেথ রলিন্স ভার্সেস সিএম পাং ইন এ স্টিল কেজ ম্যাচের কথা কি বলবো, ম্যাচটা তো খুবই দারুণ হয়েছে। এদের মধ্যে নেটফ্লিক্সের প্রিমিয়ারে যে ম্যাচটা ছিল তার থেকে তো হাজার গুণে ভালো হয়েছে। এখানে আমরা দেখতে পেলাম যে সেথ রলিন্স সিএম পাঙ্কেরই ফিনিশার জিটিএস লাগাচ্ছে, তার উপর কিক আউট হচ্ছে। সিএম পাঙ্ক সেথ রলিন্সকে কাপ স্টাম্প লাগাচ্ছে, তাতে কিক আউট হচ্ছে। এছাড়া ফিনিশারের তো ফিনিশার তো সিগনেচার মুভের মতো হয়ে গেছে, ফিনিশারের উপর ফিনিশার হচ্ছে, তাতে কিক আউট হচ্ছে। সেথ রলিন্স 3খানা জিটিএস খায় যাতে সেথ রলিন্স কিক আউট করে, আর সিএম পাঙ্কও 3-4খানা কার্ডস্ট্রাম তো খেয়েই যায়। তো তারপরেও এরা হার মানতে চায় না। আর লাস্টের দিকে কি হয় যে যেদিকে স্টিল কেজের দরজা থাকে সেই কর্নারে এসে সিএম পাঙ্কে সেথ রলিন্স সেকেন্ড রোপ থেকে একটা সুপার স্টম্প লাগায়, আর তারপরে সে সেখানেই বসে যায় একদম দরজার কাছে। তখন সেটাই হলো যেটা আমরা আশা করেছিলাম। আমি তো আগের সপ্তাহে যখন মানডে নাইট রিভিউ করছিলাম তখনই বলে দিয়েছিলাম যে আমরা এখানে রোমানের রিটার্ন দেখতে পেতে চলেছি, আর তেমনটাই হলো। রোমান এসে এখানে সেথ রলিন্সকে গলা চেপে ধরে রিংয়ের বাইরে নিয়ে আসে, আর যেহেতু সেথ রলিন্স এখানে সিএম পাঙ্কের আগে বাইরে বেরিয়েছে, তাই এখানে ম্যাচটা সেথ রলিন্স জিতে যায়। আর তারপর রোমান সেথ রলিন্সের উপর অ্যাটাক করে স্পিয়ার লাগায়, আর দেখতে পেলাম যে রোমান এখানে সেথ রলিন্সকে কাপ স্টম্পও লাগিয়ে দেয়। আর এখানে স্টিল স্টেপসের উপরে তার মাথাটাকে কাপ স্টম্প লাগাতে যাচ্ছিল রোমান রেন্স, কিন্তু অফিসিয়ালসরা চলে আসে, অ্যাডাম পিয়ার্স আসে, আর বেশ কিছু রেফারি এসে তাকে আটকে দেয়। কিন্তু গল্প এখানেও শেষ হয়নি, এখানে আরও কিছু বাকি ছিল। আমরা দেখতে পেলাম যে রিংয়ের মধ্যে পল হেমান সিএম পাঙ্কের কাছে গিয়ে তার প্রতি বেশি দরদ দেখাচ্ছে। সে ঠিক আছে কিনা সেটা চেক করছে, যেটা রোমান রেন্স একদমই ভালো চোখে দেখছে না, যে তার ওয়াইজম্যান সিএম পাঙ্কের প্রতি এত দরদ কেন দেখাচ্ছে। তো রোমান রিংয়ের মধ্যে যায় আর সিএম পাঙ্কের উপরেও অ্যাটাক করে দেয়। সিএম পাঙ্কে এখানে স্টিল স্টেপসে দুবার তো মাথা ঠুকে দেয়, আর তারপরে স্পিয়ারও লাগিয়ে দেয়। তো ওয়াইটিসির ফাইনালি রিটার্ন হয়ে গেছে, আর এখানে তো পুরোপুরি কনফার্ম যে আমরা রেসলমেনিয়াতে সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স ভার্সেস রোমানের ম্যাচ দেখতে পেতে চলেছি। আর যেহেতু এটা ট্রিপল থ্রেট ম্যাচ, তো একটা অনেক বেশি চান্স আছে যে এখানে আমরা একটা স্টিপুলেশনও স্টিপুলেশন বলতে পারো যে নাম্বার 1 কন্টেন্ডারশিপের একটা ম্যাচও হয়তো দেখতে পেয়ে যেতে পারি, কারণ ডাব্লিউডাব্লিউ কিছুতে একটা অ্যাড করবে। খামোকা এদের মধ্যে ট্রিপল থ্রেট ম্যাচ তো ডাব্লিউডাব্লিউ করাবে না, সিঙ্গলস ম্যাচ হলে তাও একটা কথা ছিল। আমরা ডেফিনেটলি, আমার তো মনে হয় এখানে কিছু একটা ডাব্লিউডাব্লিউ অ্যাড করবে, কোনো একটা স্পেশাল জিনিস। তো দেখা যাক সেটা কি নাম্বার 1 কন্টেন্ডারশিপের জন্য হবে নাকি অন্য কিছুর জন্য হবে। এবার তোমাদের মনে একটা প্রশ্ন তো জাগবে যে আমাদের ওয়াইটিসি রোমান রেন্স এখানে হিল নাকি ফেস। তো দেখো অ্যান্সারটা খুবই সিম্পল। এখানে না তো সে ফেস না তো সে হিল, সে হচ্ছে একটা অ্যান্টি হিরো, যেমনটা ঠিক সিএম পাঙ্ক আর সেথ রলিন্সের ক্ষেত্রে। সিএম পাঙ্ক আর সেথ রলিন্স দুজনেই বলতে পারো এক প্রকারের ফেস, কিন্তু তাদের কাজকর্ম মাঝে মাঝে দেখে মনে হয় যে হিল, কারণ তারা একজন ফেস হয়ে আরেকজন ফেসের উপর অ্যাটাক করছে। তো এটা তো হিলেরই কাজ, কিন্তু সেরকমটা নয়। সেথ রলিন্সের দৃষ্টিভঙ্গিটাও ঠিক আছে, সিএম পাঙ্কের দৃষ্টিভঙ্গিটাও ঠিক আছে। তো সেই দিক দিয়ে দেখতে গেলে এরা দুজন হচ্ছে অ্যান্টি হিরো, এদের যেমন যেটা ঠিক লাগবে তারা তেমনটাই করবে। তো রোমান রেন্সেরও একই সিচুয়েশান, এখানে রোমান রেন্স একদমই হিল নয়, সে আমাদের ওয়াইটিসি, সে হচ্ছে ফেস, কিন্তু তার সাথে সেথ রলিন্স আর সিএম পাঙ্কের দুজনেরই শত্রুতা, তার যেটা ঠিক মনে হবে সে সেটাই করবে। তার যদি কোনো ফেস সুপারস্টারের সাথে শত্রুতা থাকে তাহলে সে তার উপর অ্যাটাক করবে, তার সাথে ফিউডে জড়াবে, তার সাথে ম্যাচ লড়বে। তো এখানে হিল আর ফেসের কোনো ব্যাপার নয়, এখানে বলতে পারো যে একটা 3টে অ্যান্টি হিরোর মধ্যে ম্যাচ হচ্ছে। এই তিনজনের দৃষ্টিভঙ্গি সবার দিক দিয়েই সবাই ঠিক আছে, সবাই সবার জায়গায় ঠিক। এবার এদের মধ্যে একটা ম্যাচ হবে, তিনজনের মধ্যে কেউই হিল নয়, যার যাকে ভালো লাগবে সে তাকে সাপোর্ট করবে। এখানে সবাই হচ্ছে ফেস সুপারস্টার, আর এখানে সবাই হচ্ছে অ্যান্টি হিরো। তবে এখানে একটা বিশেষ জিনিস হচ্ছে যে এরা যেহেতু হিল নয়, তাই এরা ম্যাচ জেতার জন্য কেউই কিন্তু চিটিং করবে না।
শুধুমাত্র এরা নিজেদের জন্যই লড়ছে। তো আশা করি এখানে কে হিল কে ফেস এটা নিয়ে কোনো রকম সমস্যা আর নেই। আর ডাব্লিউডাব্লিউ জন সিনার আরও একটা নতুন মার্চেন্ডাইজ বের করেছে, বলতে পারো আরও একটা নয় বরং আরও 3-4টে মার্চেন্ডাইজ বের করেছে। যে প্রথম যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে পরের সপ্তাহের যে রটা হবে ওটা বেলজিয়াম শহর থেকে হতে চলেছে, তো সেই শহরের থিম অনুযায়ী একটা এখানে দেখতে পাচ্ছ একটা মার্চেন্ডাইজ পুরো বের করেছে। এটা জন সিনার একদম ফেস ক্যারেক্টার যখন ছিল ওই 20 বছর ধরে যে ক্যারেক্টারটা সে প্লে করেছে সেই ক্যারেক্টার অনুযায়ী এইটা বানানো হয়েছে, মানে এটা একদম নর্মাল বলতে পারো। আর এবারে সব থেকে ইন্টারেস্টিং হচ্ছে যে জন সিনার হিল টার্ন হওয়ার পর ডাব্লিউডাব্লিউ জন সিনার 3খানা হিল মার্চেন্ডাইজ বের করেছে। দেখতে পাচ্ছ এই একটার পর একটা তোমাদের ছবি দেখিয়ে দিচ্ছি, এইগুলো হচ্ছে জন সিনারই মার্চেন্ডাইজ, কিন্তু এটা হচ্ছে হিল জন সিনার মার্চেন্ডাইজ। তো দেখে তো একদম আকাশ পাতাল তাবার লাগছে, আমাদের কেউই দেখে বুঝতে পারবে না এটা জন সিনার জন্য বানানো হয়েছে, এটা জন সিনার মার্চেন্ডাইজ, কারণ আমাদের তো এরকম মার্চেন্ডাইজ দেখে অভ্যেস নেই। এটা দেখেই বোঝা যাচ্ছে যে এই মার্চেন্ডাইজটা বা এই টি শার্টটা যে পরে আসবে সে কোনো ভাই ফেস সুপারস্টার তো নয়, সে হিলই হবে। তো এটা একদম ডিফারেন্ট একটা ফ্লেভার অ্যাড করছে, একদম নতুন রূপে আমরা জন সিনাকে দেখতে পাবো। এবার আমি এটা দেখার জন্য উৎসুক হয়ে আছি যে জন সিনা যখন পরের সপ্তাহে রিটার্ন করবে তখন আমরা কি এই 3খানা হিল মার্চেন্ডাইজের মধ্যে কোনো একটা পরে আসতে দেখতে পাবো, নাকি ওই বেলজিয়ামের জন্য যে থিমটা বানিয়েছে ওটাই পরে আসতে দেখতে পাবো। আর তাছাড়া নতুন থিম সঙ্গের সাথে জন সিনার এন্ট্রি নেবে, সেটাও একটা অনেক বড় জিনিস। তো নতুন থিম সংটা কেমন হয় সেটাই আমি দেখতে চাই। আর তাছাড়া এটা তো তোমরা সকলেই জানো যে জন সিনা এখন তার ইনস্টাগ্রাম স্টোরিতে বা ইনস্টাগ্রাম পোস্টে এখন সব যত সুপার ভিলেন্স রয়েছে তাদের ফটো পোস্ট করছে। একজনকে তো আমি চিনি, জোকার তো খুবই ফেমাস ব্যাটম্যানের ভিলেন। আর তাছাড়া বাকি দুজনকে তো আমি চিনি না, ডান দিকেরটাকে সেটা আমি জানি না, আর বাঁ দিকে যে আছে যতদূর সম্ভব সে স্টার ওয়ার্স সিনেমার একটা ভিলেন হবে। তো জন সিনা এখন সুপার ভিলেন্সদের ফটো পোস্ট করে আমাদেরকে এটা বলতে চাইছি যে সেও এখন একজন ভিলেন হয়ে গেছে, আর আমরা তাকে ডাব্লিউডাব্লিউতে একজন সুপার ভিলেন হিসাবে দেখতে পাবো, কারণ তার সাথে তো রকেরও সাপোর্ট রয়েছে, তাই সে শুধুমাত্র একজন ভিলেন নয়, সে একজন সুপার ভিলেন। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর পারলে ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে ডাব্লিউডাব্লিউর নতুন একটা নিউজ ভিডিওতে।